শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুলিনারি আর্টিস্ট হাসিনা আনসার। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে পেলে বেশ ভালো লাগে, কারণ আমরা রান্না বিষয়ে অনেক টিপস পাই এবং অনেক কিছু মজার মজার আসলে খাবারের কথা বললেও কিন্তু ভালো লাগে, তাই না? তো আপনার স্বপ্নের যে প্রতিষ্ঠান নাহার কুকিং ওয়ার্ল্ড, শুরুর পিছনের যে গল্পটা সেটা সম্পর্কে একটু জানতে চাই। আসলে শুরুর পেছনে আমরা বলি না সফল উদ্যোক্তা, সফল নারী, কিন্তু এর পেছনে জার্নিটা আসলে অনেক কঠিন থাকে। সেটা কিন্তু আমরা কেউ শুনতে চাই না বা বলতেও চাই না বা কেউ জানতেও চায় না। তো আমার শুরুটা ছিল আসলে আমার একটু আর্লি বিয়ে হয়ে গিয়েছে। তো বিয়ের পরে যেটা হয়, আমার দুইটা বেবি হয়, তো আমি চেষ্টা করেছি যে তাদেরকে কিভাবে হেলদি খাবারটা আমি দিব। যে খাবারটা আমার বাচ্চারা রেস্টুরেন্ট থেকে কিনছে বা দোকান থেকে কিনছে, আমি কেন সেটা নিজে তৈরি করব না। এই বিষয়টা আমার মাথায় আসে। আর আমার হাজব্যান্ড ভোজন রসিক, তো মূলত ওনাকে খুশি করতে গিয়ে আমাকে বিভিন্ন পদ শিখতে হয়। তো সেই খাবারগুলো আমি কোর্সগুলো করি। তো করার পরে আমি বাসায় রান্না করি এবং আমার পাশেই শ্বশুর বাড়ি, তো সেখানেও আমাদের কি হয়, একটা অনুষ্ঠান হলে অনেক হয়ে যায় মানুষ, যে কোনো একটা সাধারণ অনুষ্ঠানে। তো আমার ভাসুর যিনি ছিলেন, বড় ভাসুর আফতাব ভাই, উনি বিভিন্ন রেস্টুরেন্টের শেফ এনে আমাকে আমার যাকে ট্রেন করে বিভিন্ন খাবারের, যেন আমরা রেস্টুরেন্টে যে খাবারটা হয় সেটা আমরা বাসায় তৈরি করি, সেটাও আমরা প্রশিক্ষণ নিই। এরপরে এভাবে করতে করতে এক সময় আমার বাচ্চারা যখন বড় হয় এবং আমার শ্বশুরবাড়ি থেকেও আমার জায়ের মেয়ে, ননাসের মেয়ে সবাই বলে যে চাচি, আপনি এত সুন্দর রান্না করছেন, একটা ইউটিউবের চ্যানেল খোলেন অথবা কিছু একটা করেন রান্না নিয়ে। তো আমার দুই ছেলে আমাকে পরামর্শ দেয় যে আম্মু, আমরা একটা পেজ খুলে দিই, তো এটা নিয়ে তুমি কিছু একটা করো, কারণ খাবারের ব্যবসা অনেক ভালো হচ্ছে, এটা মানুষ লাইক করে, আর তোমার রান্না এত মজা। তো তখন ওরা আমার পেজ খুলে দেয়, আমি রান্নাটা শুরু করি। তো তখন আমার মনে হলো যে না, আসলে আমাকে প্রপার ওয়েতে জানতে হবে। এভাবে আমার জার্নিটা শুরু হয় এবং কোর্স চলাকালীন সময় কিন্তু আমাকে ব্রিটিশ কলাম্বিয়া স্কুল থেকে ওরা নেয় বাচ্চাদের ইজি ওয়েতে টিফিন তৈরি কিভাবে করা যায়। তো সেই প্রজেক্টটা আমি হাতে নিই এবং এত সুন্দরভাবে বাচ্চাদেরকে শেখাই, এবং তাদের অভিভাবকরা ছিল। পরে ওইখানের যে হেডমিস্ট্রেস ছিল, উনি বলে যে ক্লাস নেওয়ার জন্য, যে অভিভাবকদের একটা ক্লাস হয়ে যাক, এত সাড়া পড়েছে আপনার এই ক্লাসটা। তো এভাবে আমার আপনার ট্রেনিং দেয়াটাও আমি শুরু করি। এরপরে আমার ইনস্টিটিউট থেকে লেভেল 4 এর জন্য আমাকে বলে, কারণ আমাদের রেজাল্ট অনেক ভালো ছিল। তো আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিংয়ের এসএসআর হিসেবে আছি, আমি লেভেল 4ও কমপ্লিট করি। এরপরে আমার জার্নিটা ডে বাই ডে এই সেক্টরের ভালোবাসা, রান্না তো আসলে একটা শিল্প, এবং যে শুরু করে এই প্রেমে যদি একবার কেউ পড়ে যায়, প্রতিনিয়ত নতুন ভাবে পড়তে থাকে, এখান থেকে বের হয়ে আসার কোনো সম্ভাবনা নাই। এরপরে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কমপ্লিট করি, আর এসএসআর পার্ট 4 তো করলাম। তারপরে আমার বেকিংয়ের অর্ডার আসতো, আমি বেকিংয়ের কোর্সগুলো করি, যেমন NTVQF লেভেল 2 বেকিংয়ের, যেটা করি ব্রেড অ্যান্ড বিস্কিটের ওপরে লেভেল 2 করি, এবং কেক অ্যান্ড প্র্যাকটিসের উপরে করি লেভেল 2টা NTVQF। এরপরে NSD এর কোর্সগুলো আসে, সেখানেও আমি করলাম। ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেল 3টা করলাম, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন সেটা লেভেল 3 করলাম। তারপরে বেকিং লেভেল 3 আসলো NSDA, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির, তো সেগুলো করলাম। সরকারি কোর্সগুলো সবই করলাম, কারণ এগুলো আমাদের দরকার। এখন ফুড প্রসেসিংটা করছি, এবং NSDA লেভেল 4 যেটা আছে এসএসআর পার্ট এবং ট্রেনার পার্ট, সেটাও আমি পড়ছি এখন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের এক্সামটা হয়ে যাবে। তো রান্না হয় কি, প্রতিনিয়ত আপনাকে আপডেট হতে হবে। আমাদের কিন্তু কিছু জিনিস চেঞ্জ হয়, যেমন 5 বছর পর পর আপনার এই সার্টিফিকেট গুলো কিন্তু আবার নতুন করে আপনাকে এই পরীক্ষাগুলো দিতে হবে। তো প্রতিনিয়ত এটার সাথে যুক্ত থাকতে হয়। তো এভাবে আসলে রান্নায় আসা, ওই শখ থেকে, নেশা থেকে পেশা বলে না, অনেকটা এরকমই। বা এই নাহার কুকিং দেওয়ার পেছনে আসলে নাহার নামটা কেন চুজ করা হয়েছে? হ্যাঁ, নাহার বিষয়টা হলো, আমাদের যখন বিয়ে হয়ে যায়, আমাদের নিক নাম কিন্তু হারিয়ে যায়, কারণ আমাদের অনেকগুলো ক্যারেক্টার প্লে করা লাগে। যেমন আপনি কারোর মা, আপনি কারোর ওয়াইফ, আপনি কারোর চাচি, মামি। তো আমার নিক নেম নাহার। আমি মনে করলাম বিয়ের পর আমাকে সবাই বিশেষভাবে ডাকছে, সেটা অবশ্যই অনেক সম্মানের, মা হিসেবে ডাকছে, বৌমা হিসেবে ডাকছে, চাচি, মামি। তো আমার যে নিকনেম নাহার, সেটাকে ফিরিয়ে আনতে আমার এই যে পেজটা আমি খুলেছিলাম, সেটা নাহার কুকিং ওয়ার্ল্ড নাম দিলাম। কারণ আমরা যদি সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, যে বললাম না কতগুলো ক্যারেক্টার প্লে করতে হয়, রোল আছে আমাদের এখানে, তো সেগুলো পালন করার পরে কিছু সময় যদি আমাদের হাতে থাকে, সেটা যদি আমরা যে কাজে পারদর্শী সেটাতে দিই, তো আমার মনে হয় যে এই নামটা আবার ফিরে আসে।
এবং এটা অনেক সম্মানের। আপনি যে SME ফাউন্ডেশনে আছেন, সেই ফাউন্ডেশনে আপনি তো কাজ করছেন, তো একটা জিনিস হয় কি যে শিখতে গেলে যেটা হয় ইজি হয়, কিন্তু শেখানোটা বড় কঠিন। তো এখানে শেখাতে গিয়ে আপনি কি কি শিখেছেন বা কেমন আসলে উপভোগ করেছেন বিষয়টা? শেখানোর বিষয়টা হচ্ছে আমি যখন নিজে শিখতে গিয়েছি, তো আমি যখন শিখলাম, এতগুলো কোর্স করলাম, তো আমার খুব ভালো লাগলো। অনেক সময় হয় না যে আমি বোঝাতে পারবো ভালো, আমি বলতে পারবো ভালো। যেমন আমাকে কিন্তু লেভেল 1 আমার কমপ্লিটও হয় নাই, তখনই কিন্তু আমি ব্রিটিশ কলম্বিয়া স্কুলে রান্নার প্রশিক্ষণ দিলাম। কাদের দিলাম? বাচ্চাদের দিলাম, এবং অভিভাবকরাও ছিল। তো তখন থেকে বিষয়টা আমার মধ্যে আসলো যে না, আসলে আমি খুব ভালো বলতে পারবো, শেখাতে পারবো, বোঝাতে পারবো, আমি তাদেরকে জানাতে পারবো। তো সেই জায়গা থেকে আসলে আমি SME ফাউন্ডেশনে এবং অনেক জায়গায় আমি শেখাচ্ছি। যেমন সি ফুডের ওপরে আমি কিন্তু খুলনা, রাজশাহী, তারপরে দিনাজপুর, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ, হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে কিন্তু আমি সি ফুডের উপর প্রশিক্ষণ দিলাম নারীদেরকে, নারী এবং পুরুষদেরকে। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে আমি গিয়েছিলাম, এবং আরও অনেক ইনস্টিটিউটের হচ্ছে আবেদনে, যেমন হচ্ছে ঐক্য SME ফাউন্ডেশনেও কিন্তু আমি সি ফুডের ওপরে প্রশিক্ষণ দিলাম অনেক নারী এবং পুরুষকে। এবং এইটার লেভেল 1 কি, এটার পার্ট, প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, মানে অনেকগুলো আইটেম আমি শেখাচ্ছি। তো সি ফুডটা আসলে বাংলাদেশে এখন মোস্ট, কি বলবো, একটা ভাইরাল আইটেমই, সবাই খুবই পছন্দ করছে, কারণ এটার গুরুত্ব, উপকারিতা সবাই কিন্তু জানতে পারছে। আগেও ছিল সি ফুড, বাট মানুষ ওইভাবে মানে প্রচারণা ছিল না। তো SME ফাউন্ডেশনে আমি হচ্ছে বেকিংয়ের ক্লাসগুলো নিয়ে থাকি। তো ওইখানে শেখাতে গিয়ে যেটা হয়, যখন আমার স্টুডেন্টরা শিখে সেই প্রোডাক্টটি আমার সামনে ঠিক তেমনভাবে তৈরি করে আনে, তো সেই জায়গাটা অনেক আনন্দের হয় যে না, আমি আসলে মানে পুরাটাই দিয়েছি, যে সে সেটা করতে পেরেছে। এবং শেখাতে গিয়ে অনেক ধরনের প্রশ্নের উত্তরও দেওয়া লাগে। যেমন অনেকভাবে তাদেরকে আমরা গাইডও করি যে এইগুলো শিখে আসলে তারা কি করবে, কিভাবে ঘরে বসে। অনেকের কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে, মানে SME-তে আসলে বিভিন্ন অঞ্চলে আমাদেরকে পাঠায়, যেমন দিনাজপুরে আমাকে পাঠিয়েছিল। তো সেখানে হয় কি, সব মানুষ যে সামনে আসতে পারবে তা কিন্তু না, সবাই যে রেস্তোরাঁ দিতে পারবে, রেস্টুরেন্ট দিতে পারবে, হচ্ছে দোকান দিতে পারবে, সেটা কিন্তু না। অনেকে কিন্তু ঘরে বসে করতে পারে, কারণ ফ্যামিলি থেকে অনেক সময় সাপোর্ট করে না বাইরে যাওয়াটা। নারীদের ক্ষেত্রে যা হয়, কারণ আমরা তো এশিয়ান কান্ট্রিতে অবস্থান করছি, আমরা জানি যে আসলে মেয়েদের ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিন্তু বাইরে কোনো কাজ ওইভাবে করা যায় না। তো যারা ঘরে বসে করতে চায় তাদেরকে আমি ওইভাবে গাইডলাইনগুলো দিই যে আপনি এভাবে করেন, এভাবে করতে হবে, আপনার কোনো দোকানও কেনা লাগবে না, কিচ্ছু ভাড়াও নেওয়া লাগবে না, আপনি ঘরে বসেই কিন্তু অনলাইনে খাবারগুলোর অর্ডার নিতে পারেন। আবার এখন তো অনেক ভালো সিস্টেম, যেমন ফুড পান্ডা আছে, আর অনেকগুলো কিন্তু কোম্পানি আছে, তারা কি করছে, এই রন্ধনশিল্পীদের থেকে কিন্তু একটা ওদেরকে একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে, একটা পার্সেন্টেজ দিতে হচ্ছে, তাদের কাছ থেকে খাবারগুলো নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ডেলিভারি দিচ্ছে। তো নারীরা ঘরে বসে কিন্তু অনেক কাজ করতে পারে। আর শুধু আপনি রান্নাই কেন করবেন, আরও অনেক কিছু আছে মানে খাবার নিয়ে। যেমন আপনি রেসিপি লিখতে পারেন বিভিন্ন পত্রপত্রিকা, সেখান থেকে কিন্তু একটা আর্ন হতে পারে ঘরে বসে। আবার আপনি ফুড ব্লগিংও করতে পারেন, সেটাও একটা ভালো আপনি সুন্দর, আপনি শুধু দেশে কেন, আপনি আন্তর্জাতিক পর্যায়েও এটা করতে পারেন। জাস্ট একটু ইংলিশটা ভালো করে জানলে, আর কিছু ক্যামেরার ব্যাপার আছে, এগুলো করলেই কিন্তু হয়। তারপরে আবার ফুড ফটোগ্রাফিও করতে পারেন, এখানেও কিন্তু আপনি ভালো আর্ন করতে পারেন, কারণ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু খাবারের বিজ্ঞাপন দিচ্ছে, প্রতিনিয়ত এটা হচ্ছে। তো বিভিন্নভাবে কিন্তু নিজেদেরকে ট্রেন করে আপডেট হওয়া যায়। আচ্ছা, একজন শেফের জন্য এই কোর্সগুলো করে রাখাটা কতটা জরুরি আসলে? একজন শেফ একরকম, রন্ধনশিল্পী একরকম, এবং বাবুর্চি আবার আরেকটাই। হ্যাঁ, তিন রকম। তো শেফ হলে তো অবশ্যই আপনাকে তো কোর্সের মাধ্যমে আসতেই হবে। এছাড়াও আপনার এই খাবারের যে হাইজিন, নিউট্রিশন, সব কিছু নিয়ে আপনাকে কিন্তু ব্যাপক নলেজ রাখতে হবে, কারণ একজন শেফ শুধু খাবারই তৈরি করে না, খাবারের পুষ্টিগুণটাও দেখে যে কোন খাবারটা আসলে হেলদি, কোন খাবারটার সাথে কোন খাবার যায়। যে আমি যদি সকালে ব্রেকফাস্ট রেডি করি, তো সেখানে আসলে কার্বস থাকবে কিনা, প্রোটিন কতটুক থাকবে, ফাইবার কতটুক থাকবে, মিনারেলস কতটুক থাকবে। তো সেইটাও মানে তাকেও একটু পুষ্টিবিদের মতোই হতে হয়, মানে এই পড়ালেখাটাও তাকে করে আসতে হয়। কারণ একজন শেফ কিন্তু একজন থেকে শুরু করে 1000 জন
ধরনের খাবার তৈরি করতে পারে, কিন্তু একজন বাবুর্চি সেটা পারে না। বাবুর্চি শুধু বেশি বেশি খাবার তৈরি করতে পারবে। আর আমরা যারা ঘরে রন্ধনশিল্পী আছেন বা রান্না করছেন বা ঘরে হাউসওয়াইফ আছেন, তাদেরকেও আসলে এই বিষয়ে একটু নলেজ রাখতে হবে, একটা কোর্সের মাধ্যমে আসতে হবে, যেন আমি আমার ফ্যামিলিকে প্রপার ওয়েতে, যেটা আমি করেছিলাম যে আমি আমার বাচ্চাকে হেলদি খাবার হাইজিন মেনটেন করে সেটা দিব, তো সে জায়গা থেকে আসলে কোর্সের মাধ্যমে আসতে হবে। আচ্ছা আপু, আপনি প্রবাসী ঝটফট রান্নাঘর পরিচালনা করে থাকেন, সেখানে অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, আমি কয়েক মাস হলো বাংলাদেশ বেতারে বিভিন্ন রান্নার পর্বে আছি, বিভিন্ন অনুষ্ঠানের পর্বে আমি সঞ্চালনা এবং গ্রন্থনা উপস্থাপনা করছি। যেমন প্রবাসী ঝটপট রান্না যেটা হয়, এটা হচ্ছে বহির্বিশ্ব সার্ভিস বাংলাদেশ বেতার। তো এখানে আমাদের যারা প্রবাসে বসবাসরত ভাই ও বোনেরা আছেন, তারা কিন্তু এত কর্মব্যস্ত জীবনে তারা খুব ঝটপট খাবার চায়। তো সেই জায়গা থেকে আমি মাসে 2 বার আমার এই অনুষ্ঠানটা যায়, মাসে 2 বার আমি কথা বলি প্রবাসী ঝটপট রান্না নিয়ে, কি কি রান্না করতে পারে তারা, এবং ঝটপট অল্প সময়ে কম হ্যাসেলে, এবং এর সাথে কিন্তু আমি বিভিন্ন টিপসও দিই, মানে রান্নাঘর কিভাবে ক্লিন রাখবে বা রান্না কিভাবে তাড়াতাড়ি আরো হতে পারে সেই টিপসগুলো আমি দিই। এছাড়াও আমি আরো একটি করছি বহির্বিশ্ব সার্ভিসে, সেটা হচ্ছে অদম্য নারী। আমাদের সমাজে যারা অদম্য নারী আছে তাদের আমি বিভিন্নভাবে সাক্ষাৎকার নিচ্ছি, কিভাবে তারা হয়ে উঠলেন, আরো যারা আছেন তারা কিভাবে হতে পারেন একজন অদম্য নারী, সে বিষয়ে বলি। এছাড়াও আমার আছে ঢাকা কেন্দ্রে হচ্ছে রসনার সাতকাহন, এটা আমাদের দেশে যে ঐতিহ্যবাহী খাবার আছে সেগুলোর উৎপত্তি, ইতিহাস এবং রেসিপি কিভাবে তৈরি হবে সে বিষয়েও আমি এটা পাশে 4 বার যাচ্ছে এটা। আচ্ছা আপু, আমরা সামনে একটা বই দেখতে পাচ্ছি, এই বইটি সম্পর্কে একটু আমাদেরকে বলবেন? হ্যাঁ, আমাদের এই বইটি আছে, এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি, এটা সম্পাদনায় আমি আছি। এটা আসলে মূলত করোনার পরই, এটা করোনার সময় এটা শুরু হয়েছে। বাংলাদেশের যে 64টা জেলা আছে সেখান থেকে 100 রন্ধনশিল্পীর 100 ঐতিহ্যবাহী খাবার নিয়ে আমাদের এই বইটা করা। যারা এই রেসিপিগুলো দিয়েছেন তাদেরকেও আমরা প্রমোট করেছি, এর ভেতরে তাদের হচ্ছে ছবি আছে এবং তাদের প্রতিষ্ঠানের নামও আছে, রেসিপির ছবিও আছে। তো মূলত আমাদের দেশে যে খাবারগুলো হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে, আমাদের যে নতুন জেনারেশন তারা কিন্তু ফাস্টফুডের উপর বেশি ঝুঁকে পড়েছে, তো তারা যেন আমাদের এই রেসিপি সম্বন্ধে জানতে পারে, বুঝতে পারে এবং এই রেসিপির স্বাদও নিতে পারে, সেই জন্য আসলে সে জায়গা থেকে এই বইটার উদ্যোগ আমার নেয়া। ইনশাআল্লাহ আমি 10 খণ্ড পর্যন্ত নিব, আপনারা সবাই সাপোর্ট করবেন। অবশ্যই আপু, অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।